নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। ছোট্ট অ্যাপার্টমেন্ট মানুষ যাদের কেনার সামর্থ্য আছে তাদের ক্ষেত্রে এটা 1000 স্কোয়ার ফিট 1000 একটা স্কোয়ার ফিট খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা ইঞ্চি ইম্পর্টেন্ট। তো আমরা আসলে এই প্রজেক্টটা করার সময় এটা সবসময় মাথায় রেখেছি যে বাসার একদম শুরু থেকে ঢোকা, তারপরে কি ফার্নিচার তারা ব্যবহার করছে, কিভাবে চিন্তা করছে, কিভাবে গুছাচ্ছে, সব কিছুতে ওই প্রতিটা ইঞ্চিকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে মাল্টি ফাংশনাল ফার্নিচারগুলোকে আসলে ব্যবহার করা যায়। সার্ভিস ইউটিলিটি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলোকে আসলে আবার প্রয়োজন মতো ঢেকেও রাখতে পারি, প্রয়োজন মতো ব্যবহার করতে পারি, ওপেন কিচেন দিতে পারি। ছোট্ট একটা বাসার মধ্যে স্টোরেজ ফ্যাসিলিটিস, খাট কীভাবে স্টোরেজ হয়ে যাচ্ছে, বসার জায়গা স্টোরেজ হয়ে যাচ্ছে। কিচেনের দরজা কীভাবে পুরোটা খুলে ফেলা যাচ্ছে, আবার প্রয়োজন মতো বন্ধ করে দেওয়া যাচ্ছে। এরকম খুঁটিনাটি প্রত্যেকটা ব্যাপারেই আসলে আমরা খুবই ভালোভাবে আসলে চেষ্টা করেছি যে এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে ওভারকাম করা যায়। এখনকার সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ডিজাইনের রেফারেন্স ইমেজ আসলে দেখতে পাই, তবে সেসব ইমেজ বা ভিজুয়াল যাই বলি না কেন সেটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সারফেস ডেকোরেশন কেন্দ্রিক হয়ে থাকে এবং সেই ধরনের ইন্টেরিয়র ডিজাইন আসলে কেবলমাত্র ডেকোরেশনের মধ্যে সীমাবদ্ধ। অথচ আমরা আমাদের আজকের অনুষ্ঠানে এক স্থপতি দম্পতির সঙ্গে কথা বলছি যারা এই ইন্টেরিয়র ডিজাইনকে একটু ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছেন এবং সেখানে ফাংশনালিটি থেকে শুরু করে ইউজার এক্সপিরিয়েন্সের বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করা হয়েছে। স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের সঙ্গে আছেন স্থপতি রুম্মান মাসরুর এবং স্থপতি নাবিলা ফেরদৌসী। আপনাদের দুজনকে স্বাগত। সাধারণত পিন্টারেস্টে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ধরনের এক্সাম্পলগুলো দেখি খুব অ্যামেজিং কিছু ইন্টেরিয়র ডিজাইনের ছবি দেখা যায়। তো মনে হচ্ছে আপনাদের এই বাসায় এসে ঠিক সেরকম একটা বাসায় বাস্তবে চলে এসেছি। তো এটার প্রথম দিককার চেহারা নিশ্চয়ই এমন ছিল না, তো সেটা কিভাবে ঘটালেন? একদম মূল যে চাওয়াটা ছিল যে আসলে শুধুমাত্র ইন্টেরিয়র ডিজাইন বলতে আমরা অনেক ক্ষেত্রে যেমন বলা হচ্ছিল যে খুব চমৎকার কিছু ভিজুয়ালসের বাইরেও আসলে ইন্টেরিয়র ডিজাইনের একটা অনেক বড় একটা অংশ থাকে যেটাকে আমরা অনেক ক্ষেত্রে ফাংশনাল বলি, প্রোগ্রামেটিক কারণ বলি, প্র্যাগমেটিক। কারণ হচ্ছে ওই ভিজুয়ালসের বাইরে আসলে যখন আমরা বাসাটাতে থাকি ওই থাকাটা আসলে অনেক বেশি অগোছালো, অনেক বেশি হচ্ছে আটপৌরে। তো সেই ঘটনাটা অনেক ক্ষেত্রে ভিজুয়ালসে হয়তো প্রতিফলিত হয় না। তো আমাদের মনে হয় এই বাসাটার ক্ষেত্রে একটা চাওয়া ছিল যে সেই খুঁটিনাটি ইস্যুগুলোকে আমরা আসলে ডিজাইন করার মাধ্যমে কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, কিভাবে সেটাকে আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারি। এইটা হচ্ছে আমাদের এন্ট্রিটা এবং এই পাশটা হচ্ছে আমাদের পূর্ব দিক এবং এই দিক থেকে হচ্ছে একটা বড় আলো আসার সোর্স। কিন্তু আমরা যখন আসলে এই অংশটাতে, যেটা থার্ড বেডরুমের কথা বলা হচ্ছিল, এই জায়গাটা যখন আসলে বন্ধ হয়ে যেত, যেটা বেশিরভাগ টিপিক্যাল লেআউটটাতে ছিল, সেটা করতে গেলে লিভিং অত্যন্ত ছোট হয়ে পড়ে এবং সবচেয়ে বড় যেটা ঝামেলা হয় যে এখান থেকে আলোটা কোনোভাবে এখানে পৌঁছায় না, ভেন্টিলেশন পৌঁছায় না। তো আমরা যেটা চেষ্টা করি যে এই ওয়ালটাকে এবং এই ওয়ালটাকে ফ্লেক্সিবল ওয়ালে পরিণত করা, যার কারণে হচ্ছে আমাদের এই জায়গাটাতে এক ধরনের আমরা একটা ফোল্ডাওয়ে পার্টিশন দেখতে পাচ্ছি, যেটা যখন খুলে যায় তখন হচ্ছে এরকম করে আসলে পুরো অংশটা বন্ধ করে দিতে পারে, যেটা হচ্ছে হয়তো রাতের বেলা যখন ঘুমানো লাগে, কোনো গেস্ট আসছেন তখন। এবং এই অংশটাতেও হচ্ছে আমরা টেনে দিলে এই অংশের প্রাইভেসিটা আলাদা হয়ে যায়। এবং এখানকার ফার্নিচার লেআউটটা এমনভাবে করা যে আমরা আসলে একটা এক্সটেন্ডেড একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, যেটা আমরা বলতে পারি যে একটা আপলিফটেড ফ্লোর স্পেস, একই সাথে সেটা আবার হচ্ছে একটা পুরোটাই একটা স্টোরেজ। এবং এখানেও একটা ওয়াল ছিল, যে ওয়ালটা হচ্ছে আমাদের আমাদের ড্রাই পার্টিশন ছিল, যে পার্টিশনটাকে আমরা পরবর্তীতে ডিসম্যান্টেল করে হচ্ছে এই অংশটাতে এক ধরনের আমরা স্টোরেজ ফ্যাসিলিটি প্রোভাইড করি। সেম গোজ ফর হচ্ছে আমাদের বেডরুম অংশটা, যেখানে হচ্ছে আমরা একটা টিপিক্যাল বেড অথবা খুবই জাঁকজমকপূর্ণ খাট, এটার বদলে হচ্ছে আমরা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করি, যেখানে আমাদের হচ্ছে শোয়ার জায়গাটা আমরা প্লেস করি। একই সাথে এই পুরো প্ল্যাটফর্মটাতেই একই সাথে সেটা আড্ডাখানা, কখনো সেখানে হচ্ছে আমরা গাছপালা রাখছি, কখনো এই দিকটায় বসে পূর্ব দিকে সকাল আলো আসছে, এখানে বসে গল্প করছি, বই পড়ছি। এবং এই
ফ্যাসিলিটিটা আসলে পুরো বাসাটার একটা ভিজুয়াল এক ধরনের কানেক্টিভিটি তৈরি করছে। এদিক থেকে যদি আমরা তাকাই, ডাইনিংটা পার হলে পরে এই অংশটাতে আসলে হচ্ছে আমাদের সেই স্টোরেজ, একটা বড় সার্ভিস স্টোরেজ আছে, যার মাঝখানে আমাদের যে ফাংশনাল যে ইকুইপমেন্টগুলো, ফ্রিজ, আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন কিংবা এ ধরনের অন্যান্য যে মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, সেগুলোকে আমরা হচ্ছে এখানে রাখছি। এবং যেটার সামনে হচ্ছে এক ধরনের আমরা পারফোরেটেড দরজা তৈরি করছি, যেটা হচ্ছে চাইলে খুলে দেওয়া যায়, চাইলে হচ্ছে বন্ধ করে দেওয়া যায়। কিচেনটার কথা যদি বলি, এদিক থেকে যখন আসছে, সেটাও আসলে এই পুরো স্পেসের সাথে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্লুইড কানেকশন, এবং অলমোস্ট হচ্ছে ডাইনিং থেকে বসলে আমরা কিচেনটাকে এবং হচ্ছে কিচেন বারান্দা পর্যন্ত পুরোটাই দেখা যায়। এবং এখানে যে ওয়ালটা আগে ছিল, সেই ওয়ালটা তুলে দেওয়ার কারণে এটা হচ্ছে পার্ট অফ দ্য, কোনো সময় এটা ইভেন হচ্ছে ডাইনিং স্পেসের মতো। এখানে যদি আমরা চেয়ার রাখি, এখানে বসে খেতেও পারি। আমি হয়তো কিছু কফি বা কিছু তৈরি করছি, এখানে আমি চাইলে ল্যাপটপটা রেখে হচ্ছে বসে কাজও করতে পারি। এবং এই পার্টিশনটা চাইলে আবার যখন হচ্ছে কোনো একটা গ্যাদারিংয়ে প্রাইভেসির প্রয়োজন হচ্ছে, কোনো একটা রান্না বান্নার সময় আমাদের বন্ধ করে দেওয়ার প্রয়োজন হচ্ছে, এই পার্টিশনটা এই বরাবর বন্ধ করে দেওয়া যায়। এবং ওভারঅল বাসাটা যদি আমরা দেখি, আমরা দেখব যেখানে এই যে কালো ওয়ালগুলো দেখা যাচ্ছে, খুবই অল্প জায়গায় আসলে সেটা থাকছে, এবং সেটা মূলত খেয়াল করে দেখা যাবে যে ওয়াশরুম ফ্যাসিলিটিগুলোকে ঘিরে, কিচেন ফ্যাসিলিটিকে ঘিরে, যেখানে হচ্ছে আমাদের আসলে সার্ভিস, প্লাম্বিং, অন্যান্য ইউটিলিটিগুলো যাচ্ছে। সো এই শক্ত জায়গাগুলোকে হচ্ছে আমরা কম্পার্টমেন্টালাইজ করছি, বাকি জায়গাটাকে আমরা হচ্ছে এক ধরনের ফ্লুইড প্ল্যানিংয়ের মাধ্যমে একটা মনো স্পেস, যেটা মাঝে মাঝে চাইলে আমরা হচ্ছে ফ্লেক্সিবলি অফ করতে পারি, কম্পার্টমেন্টালাইজ করতে পারি। এভাবে আমরা আসলে পুরো ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করছি। আমরা তো আজকাল ইন্টেরিয়র ডিজাইন বলতে দেখছি যে অনেকে কেবলমাত্র সারফেস ডেকোরেশন করছেন এবং দেয়ালে কিছু প্যানেল ব্যবহার করছেন, কিন্তু এখানে যেমন খুব স্মুথ কিছু কালার প্যালেট বা খুব আই সুদিং একটা প্যালেট আপনারা ইউজ করলেন। তো সামগ্রিকভাবে এই বাসার কম্পোজিশন নিয়ে যদি একটু বলতেন। আমাদের দেশে আসলে একটা দম্পতি কিভাবে থাকবে, তখন দেখা যায় অনেক ধরনের ইস্যুস থাকে। সেটা যেমন একটা বাসা যখন অ্যাপার্টমেন্ট কেউ কিনতেছে, তখন দেখা যায় যে ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্যই থাকে মানুষজনের, আসলে ঢাকার বেশিরভাগ মানুষের পক্ষে। তো তখন ছোট একটা অ্যাপার্টমেন্টের মধ্যে দেখা যায় যে 3টা রুম দিতে হবে, একটা মাস্টার বেড, একটা চাইল্ড বেড, আর একটা গেস্ট বেড, আবার লিভিং রাখবে, ডাইনিং রাখবে, কিচেন লাগবে, টয়লেট লাগবে, অনেক চাহিদা একসাথে আসলে খুব প্রয়োজন হয়ে যায়, এবং কোনোটাই আসলে বাদ দিয়ে দেওয়ার মতো না। তো আমরা তখন চিন্তা করলাম যে আসলে আমরা এরকমভাবে যে গেস্ট বেডটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে বাইরে থেকে কেউ আসছে, তখন খুবই কাছের কেউ এসে থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে, বাবা মা থাকবে, ভাই বোন বিদেশ থেকে আসবে, তখন থাকা। বাট যখন থাকছে না, তখন আসলে রুমের কোনো কাজ নেই। এবং দেখা যাচ্ছে যে একটা ছোট বাসার মধ্যে যখন আমরা সব চাহিদা পূরণ করার জন্য রুমগুলো দিচ্ছি, তখন বাহির থেকে আলো বাতাস আসা সম্পূর্ণই বন্ধ হয়ে যায়, কারণ আলো বাতাস আর কত দূরই বা ভেদ করে আসবে। তো বলতে গেলে আসলে আমাদের বাসার লেআউটটা, মানে এই ডিজাইন করা ক্ষেত্রে আমরা চিন্তা করেছিলাম বারবার যে কতটা ফ্লুইড প্ল্যানিংয়ের মধ্যে আমরা এই বাসাটাকে আসলে ডিজাইন করতে পারি। থার্ড বেডরুমে যেটা আমরা বলছিলাম, সেই স্পেসটাকে আমরা আসলে চেয়েছি যে যদি সেটাকে রিজিড না করে ফ্লেক্সিবল করে ফেলা যায় বা ফ্লুইড করে ফেলা যায়। সো হোয়াট ইফ দ্য ওয়াল বিকামস ফ্লুইড অর ফ্লেক্সিবল অর পারমেয়েবল। তো যেটা হচ্ছে অলরেডি আমাদের থার্ড বেডরুমের ক্ষেত্রে আমরা করার চেষ্টা করেছি, যে ওয়ালটা আসলে যখন প্রয়োজন হচ্ছে না, সে আসলে নিজেকে গুটিয়ে রাখছে। এটাকে আমরা ফোল্ডিং কিংবা হচ্ছে ফোল্ড অ্যাওয়ে বলছি। কিছু স্লাইডিং অংশ করা হয়েছে, যে কারণে হচ্ছে ওই অংশটা এক ধরনের হচ্ছে কখনো এক্সটেন্ডেড লিভিং হিসেবে কাজ করছে, আবার যখন প্রয়োজন পড়ছে সে যখন হচ্ছে নিজেকে আবার কম্পার্টমেন্টালাইজ করে নেওয়া হচ্ছে, তখন দেখা গেল কি সে একটা স্লিপিং স্পেস হিসেবে রাতে কোন গেস্ট আসলে ইউজ করা যাচ্ছে। একইভাবে দেখা যায় যে আমাদের যে ড্রাই ওয়ালগুলো থাকছে, সেক্ষেত্রে সেটারও কিন্তু এই ছোটো বাসাগুলোর ক্ষেত্রে খুব অল্প হলেও তারা বেশ কিছু জায়গা নিয়ে নেয়। তো হোয়াট ইফ হচ্ছে ওই ওয়ালটাও আসলে এক ধরনের ফাংশনালিটি এবং প্রাইভেসি, এই দুটোকে একসাথে সার্ভ করে, যেটা হচ্ছে আমাদের বেডরুম এবং হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিংয়ের মধ্যকার যে ওয়ালটা, সেটাকে আমরা এইভাবে করার চেষ্টা করেছি যে এই ওয়ালটার আসলে যে থিকনেসটা, সেটাকে আমরা আসলে ডিসম্যান্টেল করে আমরা এক ধরনের সেখানে শেলফ ওয়াল, ক্যাবিনেট ওয়াল, স্টোরেজ ওয়াল প্রপোজ করেছি। সো ওয়াল বিকাম ইটসেলফ অ্যানাদার স্টোরেজ। সো প্রত্যেকটা ছোটো ছোটো জায়গা আসলে বাসার যে অনেক স্টোরেজ প্রয়োজন পড়ে, যে স্টোরেজগুলো ঠিকমতো না রাখার ফলে আমরা অনেক ভিজুয়াল ক্লাটারের সম্মুখীন হই, যেটা বাসাটাকে অনেক সময় অগোছালো একটা ভিজুয়ালসকে কনভার্ট করে। তো সেইটাতে আমরা আসলে কাজ করার চেষ্টা করেছি। এবং সেম গোজ ফর হচ্ছে আমাদের যে
প্ল্যাটফর্মটা আমরা এই বাসায় তৈরি করেছি, যেটা আমাদের বেডরুম এবং হচ্ছে এই যে ফ্যামিলি লিভিং এবং যেটা এক্সটেন্ডেড আমরা লিভিং রুম বলছি। তো সুবিধা যেটা হয়েছে যে আমাদের তো আসলে যেটা বলছিলাম যে স্টোরেজ ওয়ালে যখন আমরা দিচ্ছি এটা আমাদের অবশ্যই প্রয়োজন। এখন সেই স্টোরেজটাকে আমরা যখন আসলে কোনো কারণে আমাদের আই লেভেলের নিচে একটা প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেটেড করছি, সেটা আসলে অনেকটু এক্সটেন্ডেড স্টোরেজ হচ্ছে, কিন্তু একই সাথে আমরা আসলে ফ্লোর এরিয়াটা অনেক বেড়ে যাচ্ছে এবং সেকশনে আসলে এমন এক ধরনের টেকটালিটি তৈরি হচ্ছে, এমন এক ধরনের একটু স্পেসের এবং স্কেলের চেঞ্জ হচ্ছে, যেটা আসলে কখনো কখনো আড্ডার জায়গা হয়ে যায়, কখনো আসলে সবাই মিলে বাচ্চা কাচ্চা আসলে দেখা যায় এখানে সবাই খুব ছোটাছুটি করছে। একটু যে কারণে আমরা হচ্ছে টাইলস বা এটাতে না গিয়ে যে কাঠের বা বোর্ডের দেওয়া হচ্ছে, তখন দেখা যায় যে টেকটালিটির একটা সুবিধা পাওয়া যাচ্ছে। এবং একই সাথে বেডটাতে আমরা দেখা যায় কি খুব জাঁকজমকপূর্ণ আমরা ফার্নিচার ইউজ করার বদলে দেখা যাচ্ছে ওইটার উপরে আমরা হচ্ছে আমাদের যে শোয়ার জায়গাটা সেটাও হচ্ছে আমরা প্লেস করেছি। সো আন্ডারনিথ দ্য বেড, আন্ডারনিথ দ্য প্ল্যাটফর্ম দের ইজ লটস অফ স্টোরেজ, যেখানে মোটামুটি বলতে গেলে বাসার অসংখ্য জিনিসপাতি আমরা হচ্ছে সেখানে অ্যাকোমোডেট করতে পারি। এই বাসা ডিজাইন করার ক্ষেত্রে কি কোনো ধরনের ইন্সপিরেশন কাজ করেছিল কিনা? কারণ আমরা গ্লোবালি এরকম অনেক এক্সাম্পল দেখি যে খুব ছোট স্কোয়ার ফিটেও অনেক মানুষ বসবাস করছেন এবং খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা আছেন, যেই ধারণাটা আসলে আমাদের এখানে আমরা এখনও ততটা প্রচলিত হয়ে উঠতে দেখিনি। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো ইন্সপিরেশন ছিল কিনা বা কোনো কেস স্টাডি ছিল কিনা? একদম আলাদা করে ইন্সপিরেশন ছিল সেটা বলবো না, তবে যেটা হয় যে স্থপতি হওয়া উপলক্ষে প্রচুর প্রজেক্ট দেখা হয় সবসময়, সেটা বিল্ডিং হোক সেটা ইন্টেরিয়র হোক। তো একটা খুব ব্যাপার সবসময় কাজ করতো যে মাল্টি ফাংশনাল যে ইন্টেরিয়র, এই ব্যাপারটা আসলে কিভাবে ওয়ার্ক করে। কারণ আমাদের দেশে আসলে যেভাবে আমরা সবসময় দেখে আসছি যে খাট মানে খাটই হতে হবে, ওখানে আর কিছু রাখা যাবে না, চেয়ার মানে চেয়ার হতে হবে, তারপরে একদম কিচেন একদম আলাদা করে বদ্ধই থাকতে হবে, কোনো কিছুই মানুষকে দেখানো যাবে না, এবং সেগুলো এক একটা আলমারি মানে আলমারি এরকম থাকতে হবে। এরকম ব্যাপারটা আসলে সবসময় মাথা ছিল যে এটাকে ব্রেক করার ব্যাপারটা কি, এইটা তো আসলে লাগবে, কোনোটাই ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটা ব্যাপার প্রয়োজনীয়। তো তাহলে কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা প্রত্যেকটার নতুন সংজ্ঞা দিতে পারবো, ব্যবহারটা একই থাকবে, কিন্তু ওই যে যেটা বললেন যে ভিজুয়ালি ব্যাপারটা বদলানো, তাহলে কিন্তু ভিজুয়ালি ব্যাপারটা শান্তিদায়কও হবে। আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে মেইনটেনেন্স, কারণ বাসা বাড়ির ক্ষেত্রে আমাদের কাছে সবসময় এটা মনে হয়েছে যে মেইনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট। শুধু বানানো হয়ে গেল, বোর্ড দিয়ে বানানো হয়ে গেল থাকলো, এরকম না, সবসময় ইজি টু মেইনটেন, কীভাবে ইজি টু গুছায় রাখা যেটা বলে, এই ব্যস্ততার জীবনে মানুষের জন্য এটা খুব প্রয়োজন। তো এই ব্যাপারগুলো আমরা আসলে বলবো এই চ্যালেঞ্জগুলো ইন্সপিরেশন হিসাবে কাজ করেছিল ওই সময়। আমাদের কিছু মিসকনসেপশন আছে কিন্তু ভাইয়া, মানে আমরা বাসা সাজানোর ক্ষেত্রে এখন মনে করি যে প্রথমে আমাকে একটা সিলিং করতে হবে, সেই সিলিংয়ে আমি কিছু লাইট ব্যবহার করব এবং দেয়ালেও অনেক রং ব্যবহার করব, কিন্তু এই প্রতিটা কম্পোনেন্টেরও তো কিছু কিছু ফাংশনালিটি আছে এবং ঠিক কোন কোন জায়গায় কোন কোন জিনিস ইউজ করা প্রয়োজন সেটা যদি আপনি একটু বলতেন। আমরা যখন আসলে নিজেদের ঘরটা তৈরি করি আর কি, তো অবশ্যই আমাদের চাওয়া থাকবে এবং আমাদের অবশ্যই শখ থাকবে, আল্লাহ থাকবে, এবং সেটা তো দোষের কিছু নেই, সেটা খুবই ভালো একটা ব্যাপার, না হলে তো প্রত্যেকটা বাসা একই হয়ে যেত। কিন্তু আমরা যদি বলেন যে হ্যাঁ আমরা যেহেতু কিছুটা ডিজাইন নিয়ে কাজ করছি, তো সেই দৃষ্টিকোণ থেকে বললে এমন একটা কিছু করা যেটাকে আসলে ওপেন এন্ডেড রাখা যায়, এবং এমন একটা কিছু করা যে সিলিংটা আমি কেন করছি, আমরা কি সিলিংকে জাস্ট হচ্ছে অনেক বাসায় করা হচ্ছে সেটার জন্যই কি করে নিচ্ছি, নাকি সেটার কোনো একটা ফাংশন আছে, নাকি সেটা আসলে কি আমার হচ্ছে ধরেন সিলিং করার ক্ষেত্রে অনেক বেশি সিলিং যদি করা হয় সেটা ফায়ার হ্যাজার্ডটাকে আমি চিন্তা করছি, আমি কি আসলে এমন একটা কিছু করছি যেটা পরবর্তীতে গিয়ে আসলে মেনটেনেন্স করা খুব কঠিন হয়ে যাচ্ছে, নাকি এমন কিছুতে আমি যাব যেটা আসলে আমি এখন খুব ইজিলি মেনটেনেন্স করতে পারি এবং সময়ের সাথে সাথে 10 বছর 5 বছর 20 বছর এরকম একটা সময়ের ধরে তো একটা বাসা আসলে চালু থাকে। তো সেটার সময়ের সাথে সে আসলে যাতে করে ইভলভ করতে পারে, ইউজারদের সাথে সে যাতে করে বেশ অনেক দিন পর্যন্ত সে চাহিদা পূরণ করে নিয়ে যেতে পারে। আর যেটা আগে বলছিলাম যে সার্ভিসের যে অংশগুলো যেখান থেকে মূল লাইসেন্সগুলো শুরু হয় সেটা যাতে খুব পারফেক্টলি আমরা সমাধান করি, এরপর আমরা যে কোনো ভিজুয়ালসে আসতেই পারি। তো আমরা বলতে গেলে যদি ইন্টেরিয়র ডিজাইনের পার্সপেক্টিভে বলি, আমি মনে হয় এটার সাথে একমত হব যে সিম্পল কোনো একটা প্যালেটে ক্যানভাসের মতো করে জিনিসটাকে সাজানো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রতিদিনকার জীবনে কর্মব্যস্ততা শেষে আমরা ঘরে ফিরি একটু স্বস্তির জন্য।
এবং সেই ঘর তখনই স্বস্তি দেয় যখন ঘরটি আমাদের মনের মতো করে সাজানো হয়। আমরা এই অনুষ্ঠানে আপনাদের তেমনই একটি বাসা দেখাতে চেষ্টা করেছি। আশা করছি আপনারা এটি উপভোগ করেছেন। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নবীন নিয়াজ খান। কেমন আছেন? ভালো আছে। আপনার তো অনেক লম্বা সময়ের এক্সপিরিয়েন্স, নিয়ার অ্যাবাউট 18 বছরের মতো। এই এক্সপিরিয়েন্সটা জুড়ে কোন ধরনের কাজগুলো সবচেয়ে বেশি করা হয়েছে বা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যেহেতু আমি আর্কিটেক্ট, আমার কাজ তো হচ্ছে আসলে সব কিছুই করা। রেসিডেন্স করেছি আমরা, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, ইন্টেরিয়র করেছি। তারপর আপনার ছোটো করে আউটলেট ছিল আমাদের, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ইন্ডিভিজুয়াল হাউস, গ্রুপ হাউস। আপনারা প্রচুর পরিমাণে ইন্টেরিয়র কাজও করে থাকেন, যেখানে তো পুরনো বিল্ডিং থাকে যেটাকে আবার নতুন করে নতুন রূপে সাজাতে হয়। সেই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা কোন এই ডিজাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন? হ্যাঁ, ইন্টেরিয়র কিন্তু সেটা মানুষ সেখানে থাকবে, হয় সে কাজ করবে বা সে বাস করবে, তাই না? তো সেখানে তার যে হেলথ সেফটি বলেন, তার যে মুড, তার মেন্টাল হেলথ, হ্যাঁ, তার প্রোডাক্টিভিটি ভেরি মাচ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এনভায়রনমেন্টের জন্য আর কি। তো সেই জায়গাগুলোতে আমরা চিন্তা করি যখন কাজ করি পুরোনো বিল্ডিংয়ে, সেটা রিভাইভ করা, তার যে ইনহ্যাবিটেন্স থাকবে, তার যে যারা এখানে ইউজার থাকবে, তার যাতে প্রোডাক্টিভিটি বেড়ে যায়, তার যাতে মুড, তার মেন্টাল হেলথ যাতে মানে অক্ষুণ্ণ থাকে, সেদিকটা আমরা মনোযোগ দিই সবচেয়ে বেশি। এই যে ইন্টেরিয়র বা এই অফিস সার্ফেসগুলো যখন আপনারা ডিজাইন করেন, তখন কালারের ক্ষেত্রে যদি কালার চুজ করার ব্যাপার আসে, তখন কোন ব্যাপারগুলো আপনারা আসলে মাথায় রাখেন? অ্যাজ অ্যান আর্কিটেক্ট কালার চুজ করি, প্রাইম কনসার্ন হচ্ছে কিন্তু ইউজার মেনটেন্যান্স ফ্রি। একটা কালারকে ইজিলি ব্রিদেবল, ইজিলি ওয়াশেবল বা মপেবল বলি আমি, হ্যাঁ, এটার মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল নাই, লাইফ হ্যাজার্ড তৈরি করবে না, সেটা কিন্তু আমাদের প্রাইম কনসার্ন থাকে। এবং অবশ্যই অ্যাস্থেটিক অ্যাপিলিং। তাছাড়াও যেটা আমাকে ড্যাম্প প্রুফ করবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। বর্তমান সময় কিন্তু ড্যাম্পটা আমাদের কনটেক্সটে ধুলোবালি এবং ড্যাম্প কিন্তু হাইলি চ্যালেঞ্জিং ইস্যুস। হ্যাঁ, আমরা কিন্তু পানি ঠেকাতে পারি না, পানি ঢুকে যায়, ড্যাম্প চলে আসে। তো সেই ড্যাম্পটা কন্ট্রোল করা গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে সঠিক রং কিন্তু আমাদেরকে সেই জায়গায় আমাদের উদ্ধার করতে পারে। রঙের আগে কিন্তু একটা পর্যায়ে সিলার করতে হয়, যেটা আমরা সবাই জানি। সো এই সিলারের মধ্যে যদি ওয়াটারপ্রুফিং কোনো কোয়ালিটি আসে বা কোনো প্রপার্টিস আছে, সেটা নিশ্চয়ই আমাদের সার্ফেসকে লম্বা সময় যাওয়ার জন্য বা অ্যাকচুয়ালি ড্যাম্প প্রুফ করার জন্য হেল্প করবে। অবশ্যই আমাদের ডিজাইনে কিন্তু প্রথম থাকতে হবে যে পানিটাকে রোধ করা, প্রপার ড্রিপ কোর্স ডিজাইন করা, যাতে দেখবেন আপনি প্রত্যেকটা জয়েন্ট দেখবেন যে আমাদের পানি কোথায় ঢোকে। পেন্ট করার বিমের যে জয়েন্টটা, যেখানে আমার গিয়ে ওয়াল থাকে, সেখান থেকে পানি আসে, বা যেখানে আমার ফ্লোরটা জয়েন্ট হচ্ছে সেখান থেকে পানি আসে, কিংবা হতে পারে আমার যে জানলার সিলটা প্রপারলি সিলড হয় না, সেখানে পানি আসে। তো অ্যাজ অ্যান আর্কিটেক্ট বা ডিজাইনে আমাকে কিন্তু প্রাথমিকভাবে এটাকে কিন্তু আমাকে সিল করতে হবে যাতে পানি না আসে। তারপর পানিটা আমার কিন্তু ড্যাম্প হয় একটা ওয়াল। কেন হয়? বিকজ ওই সারফেসটা যে মশাটা কন্টেইন ছিল, তাকে কিন্তু আমি বেরোতে দিইনি, সে সুযোগটা সে পায়নি। যার ফলে রং করলাম খুব তাড়াহুড়ো করে, সে ইভেনচুয়ালি সে ড্যাম্পটা ছেড়ে দিল এবং ওয়ালটা ড্যাম্প হয়ে গেল। তো বিভিন্ন কারণে এটার মধ্যে থাকতে পারে সল্ট, বিভিন্ন কেমিক্যালস, বিভিন্ন পানি। তো সব কিছু ডিপেন্ড করে আসলে একটা সারফেস কিন্তু সব ধরনের ড্যাম্প একরকম হবে না। এটা কিন্তু সারফেস ভেদে, ম্যাটেরিয়াল ভেদে ড্যাম্পনেস ডিফারেন্ট হয়। তো সেটা আমাদের কিন্তু বুঝতে হবে যে কী ধরনের ড্যাম্পিং হচ্ছে, কেন হচ্ছে। তো সেইটাকে বুঝে কিন্তু আমাদের ড্যাম্প প্রুফটা ওই কোডটাকে আমাদের অ্যাপ্লিকেট করতে হয়। রিসেন্টলি জানেন এশিয়ান পেইন্টস কালার নেক্সট অনেক দিন থেকেই করছেন এবং এবার 2024 হয়ে গেল, যার মাধ্যমে আমরা কিছু ট্রেন্ড জানতে পারছি, কিছু শর্ট লিস্টেড কিছু শেডও আমরা পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি ট্রেন্ড সেটিংয়ের ক্ষেত্রে কতটুকু হেল্প করছে? দেখেন, ট্রেন্ড কিন্তু ঘুরে ঘুরে আসে। হ্যাঁ, যে রঙটা হয়তো ইউজ হতো 60 দশকে, হয়তো 80 দশকে সেই রঙটা হয়ে গেছে অবসলিট, কিন্তু কালের বিবর্তনে কিন্তু দেখা যাচ্ছে আবার সেই রঙটা ঘুরে আসছে। তো আমি এই ক্ষেত্রে কালার ইন্ডাস্ট্রি আমি থ্যাংক ইউ দিব, তারা প্রপার R&D করে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান ট্রেন্ড সেটিংয়ে যে কম্বিনেশনগুলি, যে শেডগুলি এখন রেইন করছে কাছাকাছি, যেগুলি আমাদেরকে শুধুমাত্র অ্যাস্থেটিক অ্যাপিল না, যেটা আসলে ফাংশনালি এবং যেটা আসলে আমি বলবো যে যেটা আমাদের লাইফের জন্য ইম্পর্ট্যান্ট, যেটা আমাদেরকে সেফটির জন্য এবং আমাদের যে মুড বুস্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তারা একটা কাজ করছে।
এবং এই কম্বিনেশনটা আমাদের কিন্তু বর্তমান ট্রেন্ড সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এশিয়ান পেইন্টসকে ধন্যবাদ। আজকের এই ডিসকাশন থেকে আসলে আমরা জানতে পারলাম কালারকে যদি আমরা আসলে কম্বিনেশন করে জানতে চাই এবং কোন ট্রেন্ডগুলো চলছে সেটা যদি আরেকটু বেটার বুঝতে চাই, এশিয়ান পেইন্টসের কালার নেক্সট আমাদেরকে হেল্প করতে পারে। এর বাহিরেও বিল্ডিংটাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য রঙের একটা অন্যতম ভূমিকা, অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাম্পকে প্রোটেক্ট করতে হবে বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.